বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন বলবো। আজকের সাজেশনটা কিন্তু এমনই প্রশ্ন যে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানে 5টা প্রশ্ন লিখতে হয় এবং 5 × 40 মার্ক। তো যাই হোক, 1 2 3 4 5 এইভাবে তোমাদের প্রশ্ন আসে। আজ আমি ঠিক সেইভাবেই তোমাদের সামনে প্রশ্ন তুলে ধরবো। অর্থাৎ 1 দাগে কোন প্রশ্ন আসবে, 2 দাগে কোন প্রশ্ন আসবে, 3 দাগে কোন প্রশ্ন, 4 দাগে কোন প্রশ্ন, 5 দাগে কোন প্রশ্ন। মোট আমি গুণে তোমাদের সামনে বলে দিচ্ছি, সব মিলিয়ে 7 থেকে 8টি প্রশ্ন রয়েছে। তার মধ্যে 3টে প্রশ্ন তো 3টে পড়লেই কমন চলে আসবে, এরকম 3টে প্রশ্ন রয়েছে, যেটা 1 দাগের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন আর 3 দাগের প্রশ্ন। আর দুটো প্রশ্নের জন্য একটু বেশি, মানে 3-4টে করে প্রশ্ন পড়তে হবে। তো আজ সাজেশন রেডি করার সময় আমরা দেখলাম যে এই প্রশ্ন যারা পড়বে না তারা ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদে পড়তে চলেছে, আর যারা পড়বে তারা 100% কোশ্চেন কিন্তু এখান থেকেই কমন পাবে, কারণ এর বাইরে প্রশ্ন হতে পারে না। যে কারণে এবছর তোমাদের লাস্ট এই সিলেবাসে পরীক্ষা, এই প্রশ্ন কটা 100% রেডি করে পরীক্ষার হলে যাও এবং ফুল মার্কস পেয়ে বাড়ি আসো। বোঝা গেল কি বললাম? এবার আসা যাক পরবর্তী কথায়। 8 মার্কের প্রশ্ন। অনেক ছাত্রছাত্রীর মনে প্রশ্ন জাগে, স্যার 8 মার্কের প্রশ্নে 8 পাবো কী করে? আমি পরিষ্কার করে তোমাদের একটা কথা বলি, 8 মার্কের প্রশ্নে পার্ট মার্কিং কোশ্চেন আমাদের রাষ্ট্রবিজ্ঞানে লক্ষ্য করা যায়। সেখানে কখনো 2+6, কখনো বা 3+5, আবার কখনো বা ডাইরেক্ট 8 মার্কের কোশ্চেন। আমি পরিষ্কার বলে দিচ্ছি, যেভাবেই প্রশ্ন আসুক না কেন, যেমন জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও, এই ধরনের সংজ্ঞার ক্ষেত্রে 3-4টে পয়েন্ট উল্লেখ করে ন্যূনতম লিখবে, কারণ এই ধরনের সংজ্ঞাগুলো বিভিন্ন ব্যক্তির তারপরে সর্বজনগ্রাহ্য সংজ্ঞা। এরকমভাবে 3-4টে পয়েন্টে 2 মার্কের উত্তর লেখার চেষ্টা করবে, তাহলেই কিন্তু ফুল মার্কস পাবে। শুধু একটা জাতীয় স্বার্থ চলে এসছে, আমি জাতীয় স্বার্থ লিখে দিয়ে চলে আসলাম একটা সংজ্ঞা, তাহলে কখনো 2-এর মধ্যে 2 পাবে না। বিভিন্ন রাষ্ট্রবিদদের মতামত দিতে হবে, তারপরে একটা সর্বজন গৃহীত সংজ্ঞা, তাহলেই কিন্তু ফুল মার্কস পাওয়া যায়। যেটা রাষ্ট্রবিজ্ঞান উদারনীতিবাদ কাকে বলে? তো উদারনীতিবাদ কাকে বলে শুধুমাত্র একটা সংজ্ঞা দিলে হবে না, বিভিন্ন ক্ষেত্র বিশেষ উল্লেখ করে 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 তোমাকে দিতে হবে। উদারনীতিবাদের সংজ্ঞাটাতেও 4 মার্ক আসে অনেক সময়। তো সেইভাবে কিন্তু উত্তরগুলো লিখতে হবে, পয়েন্ট ভিত্তিক উত্তর লিখতে হবে। 2 মার্কের জন্য ন্যূনতম 3টে বা 4টে পয়েন্টে উত্তর লিখবে। পার্ট মার্কিং যদি 3 মার্কের থাকে, 3 মার্কের জন্য ন্যূনতম 5টা বা 6টা পয়েন্টে উত্তর লিখবে। 4 মার্কের যদি পার্ট মার্কিং থাকে তাহলে 4 মার্কের জন্য 6টা পয়েন্টে উত্তর লিখবে। আর যদি 6 মার্কের থাকে বা 5 মার্কের থাকে সেক্ষেত্রে 8টা পয়েন্ট লিখবে। যদি 6 মার্ক থাকে সেক্ষেত্রে 8টা বা 10টা পয়েন্ট লিখবে। আর যদি ডাইরেক্ট 8 মার্কের প্রশ্ন আসে তাহলে ন্যূনতম 10টা পয়েন্ট করে উত্তরটা লিখবে। পয়েন্টটা গাজাপুরের গল্প দিলাম, ফালতু লিখলাম সেরকম না। পয়েন্টটা যেমন তথ্যভিত্তিক করবে, ঠিক একইভাবে লেখাটাও যেন তথ্যভিত্তিক হয়। আর প্রশ্ন সংখ্যা তো মাত্র কয়টা তোমাদের সামনে বলছি। এই যে 7-8টা প্রশ্ন তোমাদের আজকে শেয়ার করব, এই 7-8টা প্রশ্ন খুব কঠিন প্রশ্ন নয়, খুব কঠিন প্রশ্ন নয়। কেউ যদি দিনে 2বার করে সপ্তাহে 1 দিন খায় এই ওষুধ, তাহলেই কিন্তু তার কোর্স কমপ্লিট। অর্থাৎ পরীক্ষার যে কদিন সময় আছে সেই কদিনে যদি সপ্তাহে কেউ 1 দিন করে পড়াশোনা করে 2 ঘন্টা করে এই সাবজেক্টটার পেছনে, তাহলেই কিন্তু তাকে আটকানো যাবে না, বিশেষ করে ব্রড কোশ্চেনের জন্য। আর শর্ট কোশ্চেনের জন্য তো সারা বছর ভালো করে পড়তেই হবে, এটা তো একটা স্বাভাবিক বৈশিষ্ট্য। তো যেটা বলছিলাম যে এই কটা প্রশ্ন তোমায় কিন্তু রেডি করতেই হবে। আর যে প্যাটার্নটা বললাম, অর্থাৎ পয়েন্ট ভিত্তিক লেখা, সূচনা এবং উপসংহার লেখা, এইভাবে কিন্তু তোমাকে লিখতে হবে। বিভিন্ন রাষ্ট্রবিদদের কোটেশন তুলে ধরা, পয়েন্টগুলো একটু অন্য কালি দিয়ে লেখা, নর্মাল লেখাটা একটু অন্য কালি দিয়ে লেখা, এইভাবে সবসময় লেখার চেষ্টা করবে, তাহলে দেখবে যে নম্বরটা ভালো হবে। এবার আমরা দেখে নেব আমাদের মূল ইম্পর্টেন্ট প্রশ্ন কী কী রয়েছে। আবারও বলছি, যে কটা প্রশ্ন বলছি এ কটা প্রশ্নের ভেতরেই পরীক্ষায় পাবে, আর এর থেকে কম কোশ্চেন আর দেওয়া সম্ভব নয়। একদম দাগে দাগে প্রশ্ন মিলবে আজ যে সাজেশন তোমাদের জন্য শেয়ার করছি এই সাজেশন থেকে। চলো এবার আমরা দেখে নিই মূল ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কী কী রয়েছে। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং চ্যানেলের সঙ্গে থাকো। বিভিন্ন সাবজেক্টিভ নোটস সাজেশন তোমাদের জন্য শেয়ার করেছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিও। আর কোনো কিছুর প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিও। চলো এবার দেখে নেওয়া যাক মূল ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। বন্ধুরা, তাহলে দেখে নেওয়া যাক পরপর ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। উচ্চ মাধ্যমিক 2025 রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 8 মার্ক কোশ্চেন। তো স্বাভাবিকভাবে তোমাদের যেটা বললাম 8 মার্ক কোশ্চেন কিন্তু 2+6, 1+7 এরকমভাবে সে যে কোনোভাবে আসতে পারে। অর্থাৎ প্রশ্নগুলোর যে প্যাটার্ন তোমাদের বললাম সেই প্যাটার্ন অনুসারে লিখবে, পয়েন্ট ভিত্তিক লিখবে। এবার আসা যাক মূল সাজেশন পর্বে। প্রথম প্রশ্ন, আমাদের 3 দাগে প্রশ্ন আসবে। এই প্রশ্ন 1 দাগে স্বাভাবিকভাবে আমাদের এমসিকিউ প্রশ্ন,
2 দাগে আমাদের এসএকিউ প্রশ্ন এবং 3 দাগ থেকে আমাদের ব্রড কোশ্চেন। তো প্রথমেই যে প্রশ্নটা আমি তোমাদেরকে বিশেষভাবে বলবো রেডি করার জন্য, যে প্রশ্নটা বলতে গেলে আসতে চলেছে বা আসবে, সেটা হচ্ছে কি, ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উপাদানগুলি বিশ্লেষণ করো এবং এর সঙ্গে জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি আলোচনা করো। এই যে দুটো প্রশ্ন আমি বলছি, পরিষ্কার কথা শুনে রাখো, এই দুটো প্রশ্নের ভেতরে একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় পাচ্ছ, এমনকি দুটোই পেতে পারো, একটা প্রশ্ন লিখতে হবে। বোঝা গেল কি বললাম? আমি আবারও বলছি, প্রথম প্রশ্ন যেটা বললাম, ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উপাদানগুলি বিশ্লেষণ করো, অথবা জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি আলোচনা করো। আমি আবারও বলছি, এই দুটো প্রশ্নের মধ্যে দুটোই ভালো করে রেডি করবে, কারণ দুটো প্রশ্নই আসার সম্ভাবনা রয়েছে এবং আমি আশা করি যে এই দুটো প্রশ্নই তোমরা পরীক্ষাতে পাবে, একটা কোশ্চেন তোমাদের পরীক্ষাতে লিখতে হবে। বোঝা গেল কি বললাম? অর্থাৎ এই প্রশ্ন যেন মিস না হয়, এই দুটো প্রশ্ন কিন্তু পয়েন্ট করে সুন্দর করে ফাইনাল পরীক্ষার জন্য পুরো রেডি করে রাখো। এর সঙ্গে দেখো, আমি আরও একটা প্রশ্ন নিচে একটু জুড়ে দিয়েছি। কি প্রশ্নটা? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো, বা প্রশ্নটাকে একটু ঘুরিয়ে আসতে পারে যে বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের সুফল ও কুফল আলোচনা করো। তো যাই হোক, এই প্রশ্নটাও একবার একটু দেখে রাখবে, এর কারণও অন্য, কারণ অনেক সময় এই প্রশ্নটা দিয়ে দিতে পারে। এবছরের জন্য স্পেশাল এই প্রশ্নটা তুলে ধরলাম, কারণ আগের বছর আন্তর্জাতিক সম্পর্ক আমাদের এসেছিল, যে কারণে এই বিশ্বায়নটাও একটু দেখে রাখা ভালো। তবে এই দুটো প্রশ্ন কমপ্লিট করতে পারলে, অর্থাৎ এক দাগের যে দুটো প্রশ্নের কথা বললাম, এই বিশ্বায়ন না পড়লেও কিচ্ছু যায় আসবে না, কারণ এখান থেকে একটা আমরা গ্যারান্টি সহকারে পাবো। অর্থাৎ 3-এর 1 দাগের জন্য আমি এই দুটো প্রশ্ন যেটা প্রথম বললাম, এই দুটো প্রশ্ন রেডি করতে বলছি, হলো। আর বিশ্বায়নটা যদি দেখে যেতে পারো ভালো, আর যদি না দেখে যেতে পারো তাতেও খুব একটা অসুবিধা হবে না, আমি জাস্ট প্রশ্নটা দিয়ে রেখেছি, যদি হাতে সময় থাকে একটু দেখে নিয়ে যাবে, হলো। দ্বিতীয় প্রশ্ন দেখো, 2 দাগের এবছরের জন্য একটা প্রশ্ন, যে প্রশ্নটা আমি একটাই রেখেছি, তার মানে বুঝতেই পারছো প্রশ্নটা কত বড় ইম্পর্ট্যান্ট, এবং এই প্রশ্নটাই পরীক্ষায় আসবে। পরবর্তী প্রশ্নে যাই। এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও, অথবা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো, পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, কাম্যও নয়, ব্যাখ্যা করো। এই যে প্রশ্নটা, অর্থাৎ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এবছর কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এই যে প্রশ্নটা আমি বললাম যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, কাম্যও নয়, ব্যাখ্যা, এই প্রশ্নটাকে একটু ঘুরিয়েও আসতে পারে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিযুক্ত আলোচনা করো। নেক্সট আরও একটা প্রশ্ন আমি বলে দিচ্ছি, যেটা হচ্ছে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। দেখো এই যে জায়গাটায় 3 দাগে, দেখো 1 দাগে আমি দুটো প্রশ্ন দিয়েছি, বললাম ক্ষমতা আর জাতীয় স্বার্থ, এর মধ্যে একটা তো একটা পাবেই। 2 দাগের জন্য উদারনীতিবাদ, 3 দাগের জন্য ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটা কিন্তু অবশ্যই অবশ্যই রেডি রাখবে, কারণ কি সমস্ত প্রশ্নে কিন্তু অথবা থাকে না, ওই 1 দাগের প্রশ্নে অথবা থাকে, আর যে কোনো একটাতে অথবা থাকবে, কোনটাতে অথবা থাকবে কোনো গ্যারান্টি নেই, যে কারণে আমি এখানে একটু দুটো প্রশ্ন বাড়িয়ে দিয়েছি। একটা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি, আর একটা হচ্ছে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী। এই 3টে প্রশ্নই ভালো করে রেডি করবে, তবে যেটা বললাম ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি যেন একদম বাদ না যায়, কারণ ওইটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, ওকে। এবং এই 3টের মধ্যে একটা তো পাবেই পাবে, ওকে। 4 দাগের প্রশ্নে চলে আসি। কি প্রশ্ন? ভারতের রাষ্ট্রপতি অথবা রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। দেখো রাষ্ট্রপতি আর মুখ্যমন্ত্রীর, রাজ্যের মুখ্যমন্ত্রী এর মধ্যে একটা পরীক্ষাতে আসছে, গ্যারান্টি সহকারে আসছে, অর্থাৎ এই দুটোই ভালো করে পড়ো, কোনটা আসবে তা পরীক্ষার হলে বোঝা যাবে, কিন্তু দুটোর মধ্যে আসবে এটা নিশ্চিত থাকো। পরবর্তী প্রশ্ন দেখো, এই জায়গাটায় আমি একটু প্রশ্ন বেশি দিয়েছি, তার কারণ এই জায়গাটা আমি একদমই রিস্ক নিতে চাই না, কারণ কোনো অথবা থাকে না, একটাই প্রশ্ন আসে, একটাই উত্তর লিখতে হয়। অর্থাৎ ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী, যেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, তারপরে ভারতের পার্লামেন্টের আইন বা অর্থবিল পাশের পদ্ধতি, তারপর মানে আইন পাশের পদ্ধতি আর অর্থবিল পাশের পদ্ধতি কিন্তু আলাদা আলাদা, মানে দুটো প্রশ্ন। নেক্সট ভারতের আইনসভার গঠন ও কার্যাবলী এবং ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী। এই জায়গাটা আমি এই 4টে প্রশ্ন দিয়েছি, কারণ এই 4টের মধ্যে একটা তো পাবেই, মিস যাতে না হয় এই কারণেই। তবে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, আমি আবারও বলছি, এই ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা কার্যাবলী কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এই হলো আমার মূল রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন। আর সেরা সেরা প্রশ্ন 5টা যদি কেউ জিজ্ঞাসা করো, তাহলে আমি কি বলবো? 1 দাগের এই ক্ষমতা জাতীয় স্বার্থ, 2 দাগে উদারনীতিবাদ, 3 দাগের ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, 4 দাগে রাষ্ট্রপতি অথবা মুখ্যমন্ত্রীর ক্ষমতা, 5 দাগে ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী। এই যে 5টা বললাম, এই 5টার মধ্যে
আশা করি 5টায় তোমরা পাবে, কিন্তু আর যে এক্সট্রা প্রশ্নগুলো দিয়েছি সেগুলো একটু দেখে যেও, পরীক্ষা তো, এটাই হলো মূল বিষয়। তো এইটুকু আলোচনা করে আজকের আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।